হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ লেসন 9 দ্য নট শিপ, রিটেন বাই ফিলিপ লার্কিন। আগের এই যে ভিডিওটা আমরা দেখেছিলাম সেই ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমরা এই যে লেসনটা আছে অর্থাৎ এই যে নট শিপ এর যে কবিতাটা আছে এইটা আমরা পুরো লাইন বাই লাইন কিন্তু বাংলা অনুবাদ করেছিলাম এবং আমরা সঙ্গে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 করেছিলাম। চলে এসেছি আজকে আমরা এক্সারসাইজ 3, 4, 5 এবং 6 অর্থাৎ বাকি যে এক্সারসাইজগুলো আছে এই চ্যাপ্টারের বা এই লেসনের সেগুলো নিয়ে। সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেখানে আমরা এক্সারসাইজ 3-তে হচ্ছে ফ্রেজাল ভার্ব পড়ব, এক্সারসাইজ 4-এ ডু অ্যাজ ডাইরেক্ট পড়ব, এক্সারসাইজ 5-এ আমরা একটা নিউজ পেপার রিপোর্ট করব এবং এক্সারসাইজ 6-এ একটা ডায়লগ লিখব। তাহলে রাইটিং স্কিল প্লাস গ্রামার আজকে আমরা এই ভিডিওতে এগুলোই করব। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দেখে নিই আগে এক্সারসাইজ 3-তে কী বলছে আগে দেখে নিই, পড়ে নিই। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব। মানে এই যে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এখানে যেগুলো দাগ দেওয়া আছে আর কি, সেই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে, বদলে দিতে হবে। কী দিয়ে? না ফ্রেজাল ভার্ব দিয়ে, অর্থাৎ বাগধারা। আমরা বাংলায় অনেকেই পড়েছি বাগধারা, সেগুলো দিয়ে। লিস্ট গিভেন ইন বিলো, মানে এই যেখানে যে লিস্টগুলো দিয়ে দিয়েছে কী কী ফ্রেজাল ভার্ব আছে সেগুলো দিয়ে ওগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ দ্য ফ্রম ইফ নেসেসারি। ফ্রম অর্থাৎ পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স যদি থাকে আর কি, এরকম কিছু থাকে যদি ফর্মগুলো, সেই ফর্মগুলো প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে হবে। দেয়ার্স আর 2 এক্সট্রা ফ্রেজাল ভার্ব, এখানে দুখানা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। এগুলো দিয়ে আমাদেরকে আজকে এই কাজটা করতে হবে। তাই চলো আগে প্রথমে দেখে নিই আমরা এই যে ফ্রেজাল ভার্বগুলো আছে, ব্রিং আউট, সেট আপ, পুট আপ, রান আফটার, গিভ আপ, লুক ডাউন আপন, টেক আফটার, এগুলোর মানে কি। তাই চলো আমরা দেখে নিই আগে এগুলোর মানে কি, তারপর আমরা এগুলো করব। চলো চলে এসেছি আমরা বোর্ডে, লেসন 9 দ্য নট শিপ, ফিলিপ লার্কিন, রিটেন বাই। আমি এখানে যে ফ্রেজাল ভার্বগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো লিখে রেখেছি। দেখো প্রথমে আছে ব্রিং আউট। ব্রিং আউট কথা অর্থ হচ্ছে প্রকাশ করা। নেক্সট দেখো আছে পুট আপ। পুট আপ কথা অর্থ হচ্ছে রাখা। নেক্সট দেখো আছে গিভ আপ। গিভ আপ কথা অর্থ হচ্ছে ত্যাগ করা। নেক্সট দেখো আছে লুক ডাউন আপন, এর কথা হচ্ছে অবজ্ঞা করা। এদিকে দেখো সেট আপ, এর মানে হচ্ছে স্থাপন করা। রান আফটার, এর মানে হচ্ছে পিছনে চালানো। টেক আফটার, কারো মতো হওয়া। ঠিক আছে, তাহলে যে আমাদের ফ্রেজাল ভার্বগুলো বইতে দিয়েছে এগুলো তার হচ্ছে তার বাংলা মানে। এবার চলো আমরা প্রশ্নে চলে যাই, অর্থাৎ বইতে চলে যাই, দেখি কি বলেছে। দেখো প্রথমে কি বলছে এতে, দ্য চাইল্ড রিসেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। রিসেম্বলস কথা অর্থ হচ্ছে অনুরূপ বা একই রকম। ঠিক আছে, তাহলে এটা কি হবে দেখে নিই আগে। চলো আমরা এটার উত্তরটা দেখে নিই। দেখো এর উত্তরটা হবে দ্য চাইল্ড টেক্স আফটার হিজ গ্র্যান্ডফাদার। মানে বাচ্চাটা টেক্স আফটার কথা অর্থ হচ্ছে কি কারো মতো হওয়া, তাই সে দাদুর মতো হয়েছে বা দাদুর মতো হতে চায়, এরকম একটা কিছু। হ্যাঁ, টেক্স আফটার। এবার নেক্সট দেখি, দেখো বিয়ে কী আছে। দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, মানে তারা এই এক্ষুনি বা কিছুদিন আগে একটা ম্যাগাজিন প্রকাশ করেছে। তাহলে পাবলিশড এটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো দেখে নিই চলো। দেখো বিয়ের উত্তরটা কী হবে, বিয়ের উত্তর হবে দে ব্রট আউট এ ম্যাগাজিন রিসেন্টলি। ঠিক আছে, ব্রট আউট এটা হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট কথা অর্থ হচ্ছে প্রকাশ করা। এবারে ওখানে যেহেতু বইতে আছে পাবলিশড, পাস্ট টেন্স করা আছে, তাই এটা ব্রিংয়ের জায়গায় হবে ব্রট। ব্রট আউট এ ম্যাগাজিন রিসেন্টলি। ঠিক আছে, এবার চলো দেখি সিতে কী আছে। দেখো সিতে আছে মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। মানে আমার মা আমাকে শিখিয়েছে কাউকে কি অবজ্ঞা করতে না বা অসম্মান করতে না। ঠিক আছে, এবার দেখে নিই যে ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা, এটা কোথায় আছে দেখে নিই আমরা কী হবে এর উত্তরটা। দেখো সি এর উত্তরটা কী হবে, মাই মাদার টট মি নট টু লুক ডাউন আপন এনিওয়ান। মানে আমার মা আমাকে শিখিয়েছে কী করতে, লুক ডাউন আপন কথা অর্থ হচ্ছে অবজ্ঞা করা। ঠিক আছে, কাউকে অবজ্ঞা করতে না। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর হবে। এবার নেক্সট দেখি চলো ডিতে কী বলছে। দেখো ডিতে কী লিখেছে, ডিতে লেখা আছে উই শুড অ্যাভলিশ ব্যাড হ্যাবিটস
অ্যাবলিশ কথা অর্থ হচ্ছে বাতিল করা, মানে আমাদেরকে আমাদের যেসব খারাপ অভ্যেস আছে সেগুলোকে বাতিল করতে হবে। তাহলে দেখে নিয়ে চলো এটার উত্তরটা কী হবে। এর উত্তরটা কী হবে? উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। গিভ আপ কথা অর্থ হচ্ছে ত্যাগ করা, তাহলে এখানে আবার অ্যাবলিশ কথা অর্থ হচ্ছে বাতিল করা, তাহলে এটা উত্তর হবে উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। ঠিক আছে, এবার চলো দেখি আমরা ইতে কী আছে। দেখো ইতে আছে এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড অ্যাট কোচবিহার, মানে এটা নতুন বিশ্ববিদ্যালয় কোচবিহারে স্থাপন করা হয়েছে। বিল্ড কথা অর্থ হচ্ছে নির্মাণ করা। এবার দেখি এটা উত্তরটা কী হবে। এর উত্তরটা কী হবে? এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ অ্যাট কোচবিহার। আচ্ছা, ওখানে ছিল হচ্ছে বিল্ড, বিল্ড কথা হচ্ছে নির্মাণ করা, আর সেট আপ কথা অর্থ হচ্ছে স্থাপন করা, তাহলে একটা নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলো কোচবিহারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়ের উত্তর। তাহলে এখানে আমাদের এক্সারসাইজ 3 শেষ হয়ে গেল। এবার চলো আমরা চলে যাবো এক্সারসাইজ 4-এ। চলো এক্সারসাইজ 4-এ কী বলছে? ডু অ্যাজ ডাইরেক্ট, মানে যেভাবে বলেছে সেভাবে করতে হয় আমাদেরকে। এতে কী আছে? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, মানে মানুষটা ভীষণই দুর্বল যে সে হাঁটতে পারছে না। এখানে কী বলছে? রিরাইট ইউজিং টু, মানে এই টু শব্দটা ব্যবহার করে আমাদেরকে এই সেন্টেন্সটাকে আবার লিখতে হবে আর কি, মানে চেঞ্জ হবে না, শুধুমাত্র টুটাকে অ্যাড হবে। দেখে নিই চলো কীভাবে করেছি আমি এটা। দেখো এর উত্তরটা কী হবে এক্সারসাইজ 4-এর। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, মানে মানুষটা ভীষণই দুর্বল যে সে হাঁটতে পারছে না, তাহলে এটা হচ্ছে আমাদের এর উত্তর। এবার চলো দেখি বিতে কী বলছে। তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, মানে তিতির হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে কি বুদ্ধিমান, মানে পড়াশোনায় ভালো, ভীষণ ভালো একটা মেয়ে আর কি। কী বলছে এখানে? রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ আন্ডারলাইন অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ আছে মোস্ট ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে বলছে পজিটিভ ডিগ্রি করতে। পজিটিভ কথার অর্থ হচ্ছে মানে যেমন ধরো বলছি মোস্ট বিউটিফুল, ঠিক আছে, এই যে মোস্টটা বাদ দিয়ে শুধু যদি বিউটিফুল লিখি তাহলে এই বিউটিফুলটা হচ্ছে পজিটিভ। সিমিলারলি মোস্ট ইন্টেলিজেন্ট, আমরা এই মোস্টটা যদি বাদ দিয়ে দিই, যদি শুধুমাত্র ইন্টেলিজেন্ট লিখি তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো দেখি আমি কীভাবে লিখেছি এটা। দেখো বিয়ের উত্তরটা কী হবে। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির, মানে তিতিরের মতো ওই ক্লাসের মধ্যে কেউই বুদ্ধিমান না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিয়ের উত্তর। দেখো সিতে কী আছে? অ্যাজ সুন অ্যাজ হি রিচ হোম ইট স্টার্টেড রেইনিং হেভিলি, মানে সে বাড়ি ফেরা মাত্রই খুব জোরে বৃষ্টি পড়া শুরু হলো। কী বলছে? এটা চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, মানে এটাকে আমাকে নেগেটিভ সেন্টেন্সে নিতে হবে, অর্থাৎ না বোধক। ঠিক আছে, না বোধক শব্দ আমাকে মানে নো ইউজ করতে হবে। ঠিক আছে, না বোধক শব্দে নিয়ে যেতে হবে। এবার চলো আমরা দেখে নিই তাহলে সি এর উত্তরটা কী হবে। দেখো সি এর উত্তরটা কী হবে। নো সুনার হ্যাড হি রিচ হোম দেন ইট স্টার্টেড রেইনিং হেভিলি, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার চলো তাহলে যাই আমরা ডিতে কী বলছে দেখিনি। দেখো ডিতে কী বলছে। হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ঠিক আছে, এটা আমাকে কী করতে হবে? চেঞ্জ ইনটু এ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমাকে এই যে প্রশ্ন আছে এই প্রশ্নটাকে তুলতে হবে। তাই দেখি চলো আমরা কীভাবে করবো এটা। দেখো ডি এর উত্তরটা কী হবে। উই শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে আমাদেরকে ওই ছড়িয়ে পড়া যে দুধ, স্পিল্ড কথাটা হচ্ছে ছড়িয়ে পড়া বা মাটিতে পড়ে যাওয়া দুধের জন্য কান্না করা উচিত না। তাই এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা মানে প্রশ্নবোধকটাকে তুলে দিয়ে সাধারণ বাক্য। এবার চলো দেখি ইতে কী বলছে। দেখো ইতে কী লেখা আছে। ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, মানে রক্ত হচ্ছে জলের থেকে ঘন। কী বলছে? এটা চেঞ্জ ইনটু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদেরকে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাই চলো আমরা দেখে নিই এটা কীভাবে করব। তাহলে দেখো এর উত্তরটা কী হবে। ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার, মানে রক্ত কি জলের থেকে ঘন না? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য। এবার চলো আমরা দেখি পরেরটাতে কী বলছে, অর্থাৎ এফে কী বলছে। দেখো এফে কী বলছে। হি টোল্ড এ লাই
ইন্টেনশনালি, মানে সে একটা মিথ্যা কথা বললো আর কি। রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ ইন্টেনশনালি, এই যে ইন্টেনশনালি আছে এর নাউন ফর্মটাকে আমাদেরকে লিখতে হবে। ইন্টেনশনালি নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন, তাহলে হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন, এটাই হবে উত্তর। দেখে নিই আমরা, দেখি উত্তরটা কী হবে। দেখো চলে এসছি আমরা এফের উত্তরটা হবে হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফের উত্তর। এবার চলো আমরা দেখি জিতে কী আছে। দেখো এইচে কী আছে, দেখো রান ফাস্ট অর ইউ উইল বি লেট, মানে জোরে দৌড়াও নাহলে তুমি দেরি হয়ে যাবে। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ এটা সরল বাক্য আছে, আমাদেরকে যৌগিক বাক্যতে পরিণত করতে হবে। ঠিক আছে, মানে দুখানা, এটাকে একটা সেন্টেন্স দেওয়া আছে আর কি, এটাকে আমাকে ভেঙে দুটো সেন্টেন্স করতে হবে। দুটো সেন্টেন্স মানে কি, মানে একটা সেন্টেন্সের মধ্যে দুখানা সাবজেক্ট থাকবে, দুটো প্রেডিকেট থাকবে। ঠিক আছে, দেখে নিন আমরা, চলো এটা কীভাবে করবো। দেখো জির উত্তরটা কী হবে, ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল বি লেট, মানে তুমি যদি জোরে না দৌড়াও তাহলে তুমি লেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, চলো তাহলে এবার দেখি আমরা এইচে কী আছে। দেখো এইচে কী বলছে, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, মানে রিপোর্টার একটা নিউজকে মানে প্রকাশ করলো। রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ পাবলিক, মানে এই পাবলিক যে কথাটা আছে এটা আমাদেরকে ভার্ব ফর্ম দিয়ে আবার সেন্টেন্সটাকে লিখতে হবে। তাহলে দেখে নিই চলো আমরা কী হবে এই উত্তরটা। দেখো এইচের উত্তরটা কী হবে, দ্য রিপোর্টার পাবলিশড দ্য নিউজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব ফর্ম পাবলিকের। তাহলে এখানে কিন্তু আমাদের এক্সারসাইজ 4টা শেষ হলো। এবার চলো আমরা চলে যাবো এক্সারসাইজ 5-এ। চলে এসছি আমরা এক্সারসাইজ 5-এ। কী বলছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট, মানে একটা কাগজে যে সাংবাদিক হয় আর কি, তার একটা সাংবাদিকতা, অর্থাৎ হচ্ছে কোনো ঘটনা ঘটেছে তার একটা রিপোর্ট করতে হবে, সেটা লিখতে বলছে 100টা ওয়ার্ডের মধ্যে। এফেক্ট অফ ডিভাস্টিং ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট বেস অন দ্য ফলোয়িং হিন্টস, মানে তোমার জেলাতে এরকম একটা হঠাৎ করে একটা বন্যা হয়েছে, তার উপরে একটা নিউজ পেপার রিপোর্ট করতে বলছে 100টা ওয়ার্ডের মধ্যে। নিচে হিন্টস দিয়ে দিয়েছে, কী কী হিন্টস থাকে দেখে নিই। মিদনাপুর ডিস্ট্রিক্ট, মানে মেদিনীপুর ডিস্ট্রিক্টে হয়েছে এটা। মান্থ অফ জুলাই, জুলাই মাসে হয়েছে। হেভি রেইনফল, খুব খুব বৃষ্টি হয়েছে। রিভার্স ওভারফ্লোয়িং, মানে নদী নালাগুলো সব ভরে গিয়ে উপচে জল চলে এসছে। ট্রিজ আপরুটেড, মানে গাছ উপড়ে গেছে। মেনি ভিলেজ ফ্লাডেড, অনেক গ্রাম ভেসে গেছে। লস অফ হিউম্যান অফ অ্যান্ড অ্যানিমেলস লাইফ, মানে মানুষ এবং অনেক পশু পাখি মারা গেছে। রেস্কিউ অপারেশনস, রেস্কিউ হয়েছে মানে উদ্ধার কাজ শুরু হয়েছে। স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই হচ্ছে হিন্টস, এই হিন্টসগুলোকে দিয়ে আমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে 100টা ওয়ার্ডে। তাহলে চলো দেখে নিই, আমি তোমাদের জন্য লিখে রেখেছি, এটাই দেখে নিই আগে কী লিখেছি। দেখো এক্সারসাইজ 5, এ ডিভাস্টিং ফ্লাড ইন মেদিনীপুর। দেখো রিপোর্ট লেখার কিছু প্রথম নিয়ম হচ্ছে, দেখো মেদিনীপুর অর্থাৎ যেখানকার রিপোর্ট লিখবে সেই স্থানের নাম মেদিনীপুর, কমা দেবে, ডেট লিখতে হবে। তুমি যেদিনকে লিখবে অর্থাৎ তোমার যেদিনকে পরীক্ষার ডেট হবে সেই পরীক্ষার ডেটটাকে লিখতে হবে সেদিনকে। যেমন আমি এটা জুলাই 22, 2026 লিখেছি। কী লিখেছিল দেখো, মিদনাপুর ডিস্ট্রিক্ট ফেস এ টেরিবল ফ্লাড ইন জুলাই ডিউ টু হেভি রেইন, মানে মেদিনীপুর জেলাতে একটা ভয়ঙ্কর বা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জুলাই মাসে। কী জন্য না, খুব গভীর মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য। রিভার্স ওভারফ্লোড, মানে নদীগুলো কী হয়েছে, ভরে গেছে, ভরে উপচে জল পড়ছে। অ্যান্ড মেনি ভিলেজেস ওয়ার ফ্লাডেড, মানে অনেক গ্রাম কী হয়েছে না, রিভার্স ওভারফ্লোড অ্যান্ড মেনি ভিলেজেস ওয়ার ফ্লাডেড, মানে যে নদী আছে আর কি, নদী নালাগুলো সেগুলো হচ্ছে ওভারফ্লো, মানে ভরে গিয়ে উপচে পড়ছে, এবং অনেক গ্রাম যেগুলো ভেসে গেছে। ট্রিজ ওয়ার আপরুটেড অ্যান্ড হাউজেস ওয়ার ডেস্ট্রয়েড, মানে গাছপালাগুলো উপড়ে গেছে এবং অনেক বাড়িঘর দিয়েও নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, মেনি পিপল
অ্যান্ড অ্যানিমেলস ডাইড, অনেক অনেক মানুষ এবং পশু মারা গেছে। পিপল বিকাম হোমলেস, মানুষজন গৃহহীন হয়ে গেছে, মানে ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে। দ্য গভর্নমেন্ট সেন্ট রেস্কিউ টিমস অ্যান্ড প্রোভাইডেড ফুড, ওয়াটার অ্যান্ড মেডিসিনস। তাহলে সরকার কী করেছে? সরকার উদ্ধার কাজের জন্য মানুষজন পাঠিয়েছে এবং তাদেরকে খাবার, জল এবং ওষুধ সরবরাহ করছে। টেম্পোরারি শেল্টার্স ওয়ার অলসো অ্যারেঞ্জ ফর ভিকটিমস, মানে অস্থায়ীভাবে বসবাস করার জন্য যে থাকার জায়গা আর কি, তাঁবু, সেগুলোকে ব্যবস্থা করা হয়েছে। যারা ভিকটিমস, কথা অর্থ হচ্ছে যারা এই বন্যার সাথে সরাসরি বা বন্যা কবলিত হয়েছে আর কি, তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। তাই এটা হচ্ছে আমাদেরকে রিপোর্টিং যেটা আমরা করেছি 100টা ওয়ার্ডের মধ্যে, এই ডিভাস্টিং ফ্লাড ইন মিদনাপুর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 5 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলো দেখব এক্সারসাইজ 6-এ কী বলছে। চলে এসছি আমরা এক্সারসাইজ 6। ইমেজিন দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর সেলর, মানে মনে করো তুমি এবং তোমার বন্ধু নাবিক, অফ 2 শিপস, দুটো জাহাজে তোমরা দুজন নাবিক, দ্যাট হ্যাভ রিসেন্টলি রিটার্ন ফ্রম দেয়ার ভয়েজেস, মানে তারা তাদের যাত্রাপথ থেকে সবেমাত্র ফিরে এসছে, বা তোমরা দুজন নাবিক যারা জাহাজ নিয়ে গেছিলে, তোমাদের যাত্রা শেষ করে তোমরা ফিরে এসছো। রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস, মানে একটা ডায়লগ কথা হচ্ছে কথোপকথন লিখতে বলছে, যেটা 100টা ওয়ার্ডের মধ্যে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ ইউর ভয়েজেস, মানে তোমাদের যে এই যে সামুদ্রিক যাত্রা আর কি, এর যে অভিজ্ঞতা আর কি, এই বিষয়ে দুজনের মধ্যে একটা কথোপকথন লিখতে বলছে। তাই চলো আমরা দেখে নিই আমি কীভাবে লিখেছি এটা। দেখো চলে এসছি আমরা এক্সারসাইজ 6। ঠিক আছে, প্রথমে দেখো লিখেছি রাহুল কি বলছে, হাই হাউ ওয়াজ ইয়োর ভয়েজ, মানে হাই তোমার যাত্রাপথ কেমন হলো। অমিত, ইট ওয়াজ এক্সাইটিং, এটা ছিল ভীষণই উত্তেজিত বা উৎসাহপূর্ণ, বাট ডেঞ্জারাস, কিন্তু ভীষণই ভয়ানক বা ভয়ঙ্কর। উই ফেসড এ স্টর্ম, আমরা একটা ঝড়ের কবলে পড়েছিলাম বা ঝড়ের মুখোমুখি হয়েছিলাম। রাহুল, ওহ দ্যাট সাউন্ডস স্কেয়ারি, ওহ এটা তো খুব ভয়ানক, এই মানে খুব ভয়ানক শোনাচ্ছে। অমিত, ইয়েস বাট উই ম্যানেজ টু সারভাইভ, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা বেঁচে থাকতে বা বাঁচার জন্য আমরা ম্যানেজ করে নিয়েছি আর কি, আমরা বেঁচে গেছি আর কি। হোয়াট অ্যাবাউট ইউর জার্নি, তোমার জার্নি কেমন হলো বা তোমার যে যাত্রাপথ সেটা কেমন হলো। ঠিক আছে, এটা আবার সে অমিত জিজ্ঞেস করলো। রাহুল কি বলছে দেখো, মাইন ওয়াজ কাম অ্যান্ড পিসফুল, দ্য সি ওয়াজ কোয়াইট, মানে আমাদেরটা ছিল বা আমারটা ছিল শান্ত এবং শান্তিপূর্ণ যাকে বলে। ঠিক আছে, দ্য সি ওয়াজ কোয়াইট, মানে সমুদ্রটা নিস্তেজ ছিল বা চুপচাপ ছিল, কোনো ঢেউ ফেউ সেরকমভাবে ছিল না। অমিত কী বলছে, লাকি ইউ, তুমি ভীষণই ভাগ্যবান। আই হোপ মাই নেক্সট ভয়েজ উইল বি লাইক ইউর্স, আমি আশা করি আমার যে পরবর্তী যাত্রা আছে বা সমুদ্রে যাত্রা হবে সেটা যেন তোমার মতো হয়। ঠিক আছে, এবার রাহুল কী বলছে, এভরি জার্নি ইজ ডিফারেন্ট, মানে প্রতিটা যাত্রাপথই হচ্ছে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডায়লগ যেটা আমাদের লিখতে বলেছিল। ঠিক আছে, আমরা এটা লিখে ফেলেছি, দেখো খুব সহজ ভাষায় কিন্তু লিখেছি। তাহলে এখানে কিন্তু আমরা এক্সারসাইজ 6টা শেষ করলাম। দেখো এই এক্সারসাইজ 6-এর মাধ্যমে কিন্তু আমরা এই যে দ্য নর্থ শিপ এই যে কবিতাটা আছে আর কি, এটা কিন্তু আমরা পুরো কমপ্লিট করে ফেলাম, অর্থাৎ আমাদের লেসন 9টা পুরোটাই শেষ হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে কি করব না, লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস, মুকুল রাজ আনন্দ, রিটেন বাই, এটা আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে পড়ব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই যে ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো কোনো যদি অসুবিধা হয় তো। ঠিক আছে, এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।